আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হঠাৎ এক ভয়াবহ হামলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। ইয়েমেন থেকে হুথিদের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তেল আবিবে আঘাত হানার পর মধ্য ইসরায়েলের এলাকাগুলোতে দীর্ঘ সময় ধরে বিপদ সংকেত বাজানো হয়েছে। একই দিন ৫ মার্কিন জাহাজেও হামলা চালিয়েছেন ইয়েমেনি হুথি যোদ্ধারা। হুথিরা বলে আসছিলেন, গাজায় বর্বরতা বন্ধ না হলে তারা ইসরায়েলি স্বার্থে আঘাতের তীব্রতা বাড়াবেন। সোমবার তাদের হামলায় পরিকল্পিত তীব্রতার পঞ্চম ধাপ দেখা গেছে এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কয়েক দফা আঘাত এনেছে হামাস ও ইসলামিক জিহাদ। আঘাতে আঘাতে জর্জরিত ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধবিরতির দিকেই ঝুঁকছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী সোমবার ইসরায়েলে ভয়াবহ মাত্রার ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনীর এসকর্ট দেওয়া ৩টি বাণিজ্যিক জাহাজেও একই ধরনের অস্ত্র দিয়ে হামলা চালান তারা। এসব হামলার কথা জানিয়ে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, অ্যাটাক ড্রোনের পাশাপাশি তাদের একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সোমবার ইসরায়েলি টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানে। বিবৃতিতে বলা হয়, গাজায় আমাদের ভাইদের ওপর চলমান গণহত্যার জবাবে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে তেল আবিবের একটি মিলিটারি টার্গেটে আঘাত হানে আমাদের মিসাইল বাহিনী। আলহামদুলিল্লাহ, এই অভিযানের লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে 3টি মিসাইল ছোড়া হয়েছে। কয়েকটি স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মিসাইল হামলার পর শফেলা থেকে শারন পর্যন্ত মধ্য ইসরায়েল জুড়ে বিপদ সংকেত বাজানো হলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশ্রয় কেন্দ্রে যাবার হুড়োহুড়িতে অন্তত 5 জন বসতি স্থাপনকারী গুরুতর আহত হন। এমনকি সাইরেনের কারণে আদালত কক্ষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষ্য প্রদানও ব্যাহত হয়। বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। ইমার্জেন্সি প্রোটোকল সক্রিয় করা হয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। এদিকে হুথিদের মুখপাত্র সোমবার জানান, কয়েকটি মার্কিন সাপ্লাই শিপ এবং 2টি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে তাদের বাহিনী। ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে তাদের অভিযানের তীব্রতা 5ম ধাপে উন্নীত হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি। এক মার্কিন কর্মকর্তার বরাতে খবরে বলা হয়, বেশ কয়েকটি ড্রোন এবং মিসাইল দিয়ে এডেন উপসাগরে 3টি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। জাহাজগুলোকে এসকর্ট দিচ্ছিল মার্কিন নৌবাহিনীর কয়েকটি ভেসেল। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ইয়েমেন থেকে চালানো এই হামলা আঞ্চলিক সংঘাতের নতুন মাত্রাকে ইঙ্গিত করছে। এর মাধ্যমে হুথিরা আবার পরিষ্কার করলেন, গাজা যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান দিন দিন তীব্র হবে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজা যুদ্ধের 437তম দিনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু বড় অভিযান পরিচালনা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, সোমবার তারা উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আবু হুসাইন স্কুলের পাশে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছেন। শিবিরের কেন্দ্রস্থলে ইসরায়েলি বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টারে আর্টিলারি হামলার ভিডিও প্রকাশ করেছে আল কুদসের মিলিটারি মিডিয়া। এর আগে জাবালিয়া আল বালাদের পূর্বাঞ্চলে এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের স্নাইপাররা। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা ওমর আল কাসিম ফোর্স এদিন দক্ষিণ গাজার রাফায় আল জেনেইনা এলাকার পাশে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদলের ওপর বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করে। তাছাড়া ফাতাহ আল ইন্তিফাদা মুভমেন্টের সামরিক শাখা দ্য স্ট্রাইকার ফোর্স উত্তর গাজার সাফতাবি এলাকায় আল ফৌজ মসজিদের পাশে দখলদার সেনা দল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে বেশ কিছু 60mm মর্টার শেল নিক্ষেপ করে। ইসরায়েলি হামলা এবং প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলার মধ্যে বেশ এগিয়েছে গাজার যুদ্ধবিরতি আলোচনা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সোমবার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছে ইসরায়েল এবং হামাস। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি কমিটিকে কাটস বলেন, টেবিলে থাকা চুক্তিটির জন্য পার্লামেন্টে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, তবে এখন এর চেয়ে বেশি কিছু না বলেই ভালো। এর আগে নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র হামাস নেতা সৌদি আরবের আশরাক নিউজকে বলেন,
চুক্তি নিয়ে আমরা আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি পৌঁছেছি। এতে নেতানিয়াহুর দিক থেকেও প্রতিবন্ধকতা নেই। খবরে বলা হয়, ইসরায়েল এবং হামাস দুই পক্ষই নমনীয় অবস্থানে পৌঁছেছে। ইসরায়েল আগ্রাসন থামাতে সম্মত, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা পাওয়া সাপেক্ষে হামাসও ধাপে ধাপে সেনা সরানোর শর্তে রাজি। ওই হামাস নেতা বলেন, ধাপে ধাপে হোক কিংবা একসঙ্গে যুদ্ধের সমাপ্তি এবং পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের দাবি থেকে সরবে না তার সংগঠন। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে জোরালো আলোচনা চলছে। এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক। সোমবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে বলেছে, গত বছর 7 অক্টোবরের ঘটনায় হামাস 251 জনকে পণবন্দি করার পর থেকে ইসরায়েলিরা ক্রমাগত মানসিক আঘাতের শিকার হচ্ছে। সংবাদ মাধ্যমটির নতুন সমীক্ষায় 14 মাসের আগের ওই পরিস্থিতি এবং এর পরবর্তী ঘটনার ধারাবাহিকতায় চলমান বিস্তৃত ট্রমার কথা তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার মধ্যে অর্ধেকেরও বেশি সাধারণ মানসিক দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে, যা চলমান যুদ্ধ এবং 7 অক্টোবরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এর আগে চ্যানেলটি জানিয়েছিল, উত্তর ইসরায়েলের 50% বসতি স্থাপনকারী মানসিক উত্তেজনা লাঘবকারী কিংবা ঘুমের ওষুধ নিচ্ছেন, 36% মানুষ মানসিক থেরাপি গ্রহণ করছেন এবং 33% বলছেন তারা আর বাড়িঘরে ফিরতে চান না। সমীক্ষা থেকে সম্প্রচার মাধ্যমটি এমন উপসংহারে পৌঁছেছে যে বসতি স্থাপনকারীরা ইসরায়েলি বাহিনীর দেওয়া আশ্বাসে আস্থা রাখতে পারছেন না। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক সমাজ ও গণমাধ্যমের জন্য গাজা উপত্যকাকে উন্মুক্ত করে দিলে সেখানকার ধ্বংসযজ্ঞ দেখে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে। তিনি সোমবার ব্রাসেলসে এক বক্তব্যে বলেন, আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে গাজায় প্রবেশ করার সুযোগ পেলে সেখানকার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্ববাসীকে বিস্মিত করবে। তখন এই উপত্যকার পুনর্নির্মাণের জরুরি প্রয়োজনীয়তা সবার কাছে স্পষ্ট হবে। ইসরায়েল সরকার আয়ারল্যান্ডে নিজের দূতাবাস বন্ধ করার ঘোষণা দেওয়ার একদিন পর আইরিশ পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। তেল আবিব আইরিশ সরকারকে অতিমাত্রায় ইসরায়েল বিদ্বেষী আখ্যা দিয়ে দূতাবাস বন্ধ করার ওই সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যেই মামলা লড়ছে, আয়ারল্যান্ড তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ডাবলিনকে ইসরায়েল বিদ্বেষী ঘোষণা করে তেল আবিব। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আয়ারল্যান্ড আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান থেকেই আইসিসির বিচারে যোগ দেওয়ার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী এই মুহূর্তে উত্তর গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং যেভাবে প্রতিদিন বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করছে, তা কোনো নৈতিকতার মানদণ্ডে ধারণ করা সম্ভব নয়। ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকায় অবিলম্বে ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে হামাস। লেবাননের আন-নাসরা বার্তা সংস্থা জানিয়েছে, গাজার বিভিন্ন অবস্থানে ইসরায়েলের বিরামহীন পাশবিক হামলার পর সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে বিবৃতিতে বলা হয়। এতে গাজাবাসীর সমর্থনে একটি কমিটি গঠনের জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানায় হামাস। বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েল যা করছে তা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও জাতি নিধন অভিযান ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে আন্তর্জাতিক সমাজ এই অপরাধযজ্ঞের ব্যাপারে যে নীরবতা অবলম্বন করছে তা আন্তর্জাতিক ব্যবস্থার নজিরবিহীন ব্যর্থতা প্রমাণ করেছে। চলতি মাসের গোড়ার দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আদ দাকরান বলেছিলেন, গাজায় চিকিৎসা সামগ্রীর অভাবের পাশাপাশি গুরুতর রোগীদেরকে এই উপত্যকা থেকে বের হতে দিচ্ছে না ইসরায়েল। তিনি বলেন, গাজায় ক্যান্সার আক্রান্ত 10,000 রোগী রয়েছেন, যাদের মধ্যে প্রায় 2,500 শিশু। তাদের প্রত্যেকের জীবন হুমকির মুখে। গত 6 মাসে গাজা থেকে কোনো অসুস্থ বা আহত রোগীকে বাইরে নেওয়া সম্ভব হয়নি জানিয়ে এই মুখপাত্র বলেন, হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে গাজার বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা বলেছেন, ফিলিস্তিন সমস্যা নিরসনে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প কিছুই নেই। এর মধ্যেই ভবিষ্যতের আসল দিগন্ত নিহিত উল্লেখ করে তিনি বলেন, এই সমাধানই ফিলিস্তিনিদের স্বাধীনতার নির্ভেজাল ও চূড়ান্ত নিশ্চয়তা দেবে।
সোমবার রোমে ইতালীয় রাষ্ট্রদূতের ১৭তম সম্মেলনে তিনি বলেন, শুধু ডায়ালগ দিলে হবে না, এমন একটি জটিল অঞ্চলে স্থিতিশীলতা আনতে পক্ষগুলোর মধ্যে এমন সম্পর্ক বুনতে হবে যাতে বৃহত্তর বোঝাপড়া তৈরি হয়। একই সম্মেলনে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পারস্পরিক স্বীকৃতির আহ্বান জানিয়ে বলেন, আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাই, কিন্তু ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পারস্পরিক স্বীকৃতি না থাকলে এতে অগ্রসর হওয়া কঠিন হবে। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে প্রবল সম্ভাবনার মধ্যেও গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা চলছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমা হামলায় ৫২ জন নিহত হবার পর গাজা যুদ্ধের ১৪ মাসেরও বেশি সময় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৪৫,০০০ অতিক্রম করেছে, যাদের মধ্যে শিশুর সংখ্যা অন্তত ১৭,০০০। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত নিহত ফিলিস্তিনের সংখ্যা ৪৫,০২৮ জন। এ সময় আহত হয়েছেন ১,০৬,৯৬২ জন। তাছাড়া নির্বিচারে ইসরায়েলি হামলায় গাজায় ১১,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।